পূর্ণতা এই মুহূর্তে বসে আছে মায়ার ফ্ল্যাটে। মিস্টার শরণকে দেখে পূর্ণতা রেগে মেগে নিচে চলে গিয়েছিল। মায়াকে এখন কিভাবে খুঁজে পাবে সেই নিয়েই দুশ্চিন্তা করছিল। পরে বাধ্য হয়ে বাসায় ফিরে যাবার সিদ্ধান্ত নেয়। তখনই কোথা থেকে ছুটে আসে মায়া, এসেই পূর্ণতাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। অবাক হয়ে জিজ্ঞাসা করে, পূর্ণতা, তুই এসেছিস? আমার তো বিলিভই হচ্ছে না। ওর কণ্ঠে উৎকণ্ঠা। পূর্ণতাকে দেখে ওর চোখে মুখে উপচে পড়ছে আনন্দ। পূর্ণতা সব খুলে বলে। মায়া ওকে টেনে ফ্ল্যাটে নিয়ে আসে। পূর্ণতা শরণকে যেই ফ্ল্যাটে দেখেছিল সেই ফ্ল্যাটে মায়া সমেত আসতেই চমকে ওঠে। এই বাসায় তো ওই বেয়াদব লোকটা ছিল, মায়াও এখানে থাকে। ও যে জিজ্ঞাসা করবে সেই সুযোগও পায় না। মায়া ওর কোনো কথাই শুনছে না। ওকে টেনে বাসার ভেতরে নিয়ে আসে। পূর্ণতাকে সোফায় বসিয়ে মায়া ওকে জড়িয়ে ধরে বলে, তুই এখানে আসায় আমার যে কত আনন্দ হচ্ছে পূর্ণ, আমি তোকে বোঝাতে পারবো না। কল করিসনি কেন? সারপ্রাইজ দেওয়ার জন্য? পূর্ণতা মায়ার ধ্যানে নেই, ও আছে অন্য চিন্তায়। শরণ কোথায় সেটা ও বাসায় ঢুকেই উকি ঝুঁকি মেরে খুঁজছে। পলক ফেলছে ড্রয়িং রুমের আনাচে কানাচে। ওই, কি হলো তোর? কথা বলছিস না কেন? মায়ার ধাক্কায় ওর সম্মতি ফিরে এলো। ফোন কিভাবে দিতাম, চিন্তায় হয়ে গেছে, ভাবলেশহীন কণ্ঠে বলল পূর্ণতা। মায়া চোখ দুটো বড় বড় করে ফেলল। কণ্ঠে বিস্ময় প্রকাশ করে বলল, বলিস কি? কিভাবে? পূর্ণতা ঘটনা খুলে বলল। মায়া পূর্ণতার কথা শুনে স্তম্ভিত হয়ে গেল। তারপর পূর্ণতাকে বলল, ফোন গেছে যাক, তোর কোনো ক্ষতি হয়নি তো? শুনেছি এদের কাছে নাকি অস্ত্র থাকে। না, আমার কিছু হয়নি। ফোন গেছে আবার একটা কেনা যাবে, বাট তোর কিছু হলে কি হতো? মায়া পূর্ণতাকে রুমে দিয়ে এলো, ফ্রেশ হয়ে খেতে আসতে বলল। পূর্ণতা না থাকার অনেক বাহানা বানাতে লাগলো, কিন্তু মায়া ওর কোনো বাহানাই কানে নিল না। মায়া ওকে ছাড়বে না, ও জানে, কিন্তু মায়ার সাথে শরণের কি সম্পর্ক সেটাই ও বুঝতে পারছে না। শরণের জন্য এখন এই বাসায়ও থাকতে ইচ্ছে করছে না। বিছানায় বসে পূর্ণতা এই নিয়ে ভাবনা চিন্তা করছিল। কেন এখানে আসতে গেল ও? লোকটাকে দেখলেই কষিয়ে একটা থাপ্পড় মারার জন্য হাতটা নিষ্পিস করে। আয়ার বদলে ওকে বিয়ের প্রস্তাব দেয়, এটা শুনতেই ওর রাগ মাথায় উঠে গিয়েছিল। এতদিন পর আবারও সেই লোকের সান্নিধ্যে আসছে, এটা ভাবতেই যেন ওর রাগ লাগছে। পূর্ণতা ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ল। মায়া এসে ওকে টেনে খেতে নিয়ে আসলো। মায়ার হাজবেন্ড টেবিলে বসেছিল। পূর্ণতা সৌজন্য সাক্ষাৎ করলো। শরণকে আর দেখতে না পেয়ে ও কিছুটা নিশ্চিন্ত হয়ে মনে হয়ে বলল, চলে গেছে হয়তো, এই বাসায় ওর মতোই হয়তো কোনো দরকারে এসেছিল। মায়া ওর প্লেটে খাবার তুলে দিল। পূর্ণতার নিশ্চিন্ত মনে এক লোকমা খাবার মুখে তোলার জন্য হাত উঁচু করে মুখটা হা করেছে। সেই মুহূর্তেই ভেতর থেকে হাসি মুখে এগিয়ে এসে পূর্ণতার সামনাসামনি বসলো শরণ। বসেই মায়ার দিকে তাকিয়ে বলল, সরি ভাবি, লেট হয়ে গেল। বাড়ি থেকে আম্মু কল করেছিল, কাল বাসায় ফিরতে পারবো না বলতেই কান্নাকাটি শুরু করে দিয়েছে, তাকে মানাতেই একটু লেট হলো। পূর্ণতা মুখের সামনে খাবার তুলে ধরেই বিস্মিত আঁখি যুগল মেলে তাকিয়ে আছে শরণের দিকে। পূর্ণতা মুখটা হা করে তাকিয়ে আছে, না খাবার মুখে তুলতে পারছে আর না প্লেটে রাখতে পারছে। ও বিস্ময়ে নড়তেও ভুলে গেছে। শরণ পূর্ণতার দিকে একটা গভীর দৃষ্টি নিক্ষেপ করে মায়ের দিকে তাকিয়ে বলল, এই নতুন সদস্য কে ভাবি? মায়া হাসি মুখে বসে থাকা পূর্ণতাকে জড়িয়ে ধরে বলল, আমার কলিজার বান্ধবী, আমরা একসাথেই অনার্স কমপ্লিট করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। শরণ বিস্মিত লোক দিল পূর্ণতার দিকে, চমকিত কণ্ঠে বলল, ঢাকায় এত ইউনিভার্সিটি থাকতে তোমার বান্ধবী রাজশাহীতে পড়তে গিয়েছিল কেন? মায়া কিছু বলতে যাবে, পূর্ণতা ওর হাতটা শক্ত করে ধরে বলল, কেন, সেখানে পড়তে যাওয়া বারণ নাকি? বারণ না, আসলে আমি রাজশাহীর বাসিন্দা হয়েও ঢাকায় ছিলাম, আর তুমি ঢাকার হয়ে রাজশাহীতে ছিলে। এক জায়গায় থাকলে হয়তো আমাদের একবার হলেও দেখা হতো। পূর্ণতা দাঁত কিরমির করে নিচের দিকে তাকিয়ে আছে। কেবলই মনে হয়েছিল শয়তানের দেখা আর পাওয়া যাবে না, কিন্তু সেই মুহূর্তে শয়তানের এন্ট্রি শুরু হয়ে গেল। পূর্ণতা রক্তচক্ষু করে আর চোখে তাকালো শরণের দিকে। লোকটা ওকে আগে থেকে চেনে কি অবলীলায় লুকিয়ে গেল, এমন ভান করছে যেন আজকেই প্রথম দেখা।
শরণের জন্য খেতেও পারছে না। শরণ ওর দিকে তাকিয়ে মিটি মিটি করে হাসছে আর খাচ্ছে। মায়া ওর দিকে তাকিয়েই বলল, কিরে, খাচ্ছিস না কেন? শরণ বলে উঠল, ভাবি, আপনার বান্ধবী দেখছি ভারী লাজুক, খেতেই পারছে না। পূর্ণতা জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করলো শরণের দিকে, তারপর মায়ের দিকে তাকিয়ে বলল, খাচ্ছি তো। বলেই 2 লোকমা খেয়ে উঠে গেল। মায়া ডাকাডাকি করলেও বলল আর খেতে পারবে না সে। মায়া আর জোর করলো না। পূর্ণতা উঠে যেতেই শরণও উঠে গেল। অতঃপর পূর্ণতার পিছু পিছু বেসিংয়ের সামনে এসে দাঁড়ালো। পূর্ণতা হাত ধুয়ে দাঁত কিড়মিড় করে বলল, ড্রামা তো ভালোই করতে পারেন। ড্রামা কোথায় করলাম? আকাশ থেকে পড়ে বলল শরণ। পূর্ণতা যাওয়ার পথ ধরতেই শরণ বলল, প্রথম দেখার সেই স্নিগ্ধ কোমল চেহারার নারী আমার হৃদয়ের প্রথম প্রেমের পরশ দিয়েছিল, যার সেই লাজুকতার চেহারা আমায় টেনে এনেছে সুদূর রাজশাহী থেকে ঢাকা। দ্বিতীয় দেখায় তার সম্পূর্ণ ভিন্ন এই রূপও যে আমাকে এতটাই মুগ্ধ করবে জানা ছিল না। তুমি সব রূপেই আমার কাছে অনন্যা পূর্ণতা। পূর্ণতা বিস্মিত চক্ষু মেলে ওর দিকে তাকিয়ে আছে। শরণের প্রতিটা কথা ওর হৃদয় গহীনে লাগলো, যেন রাগে ওর চোখ মুখ শক্ত হয়ে এলো। শরণ ওর রাগে রক্তিমা হওয়া মুখশ্রীর দিকে চেয়ে বলল, শোনো, আগামীকাল আমরা ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু যার জন্য সব ছেড়ে ছুড়ে ঢাকায় এসেছি, তাকে ছাড়া আমি কিভাবে একা রাজশাহী ফিরে যাই বলো? তোমাকে না নিয়ে আমি আর রাজশাহী ফিরছি না। পূর্ণতা শরণের মুখের দিকে চেয়ে রাগে ক্ষোভে বলল, মেন্টাল কোথাকার। তারপর মেজাজটা দেখিয়ে রাগে গজগজ করে রুমে এসে ঠাস করে দরজাটা আটকে ফেলল। শরণ ওর যাওয়ার দিকে চেয়েই হাসছে। দিদান শশীর বাবার সামনে বসে আছে, বয়স্কদের মতো। তার মুখের চামড়াও ঝুলে পড়েছে। দিদান শশীর বাবার দিকে তাকিয়ে আছে। শশীর বাবা দিদানকে আপাদমস্তক দেখে বলল, আর কতকাল আমার বাড়িতে পড়ে থাকবে? একা বিয়ে করেছো, এখন আবার নিজের বাড়ি থেকেও বিতাড়িত। তোমাকে আমি কেন থাকতে দিয়েছি সেটাই তো বুঝতে পারছি না। দিদান মাথা নিচু করে বসেছিল, চকিত মাথার তুলে তাকালো তার দিকে। তিনি গুরুতর ভঙ্গিতে ওর দিকে তাকিয়ে আছে। দিদান জলসড় হয়ে বসে আছে। শশীকে নিয়ে নিজের বন্ধুর বাড়ি 2 দিন কাটিয়ে ওরা এখানে এসে উপস্থিত হয়েছে। শশী আসতে চায়নি, কারণ বাবা ওকে আগেই বাসা থেকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু দিদান ওকে জোর করে নিয়ে এসেছে এখানে। শশীকে অবাক করে দিয়ে ওর বাবা ওদের বাসায় জায়গা দিয়েছে। শশী এখানে থাকতে চায়নি, দিদানের জন্য থাকতে হচ্ছে। বাসার কেউ ওর সাথে কোনো কথাও বলে না। দিদান আমার বিদেশ যাওয়ার চেষ্টা করতে চেয়েছিল, কিন্তু টাকা পয়সা একটাও হাতে নেই। এভাবে মা ওর সাথে কঠোর আচরণ করবে ও কল্পনাও করেনি। দিদান এই বাসায় জোর করেই আসে, হাতে পায়ে পড়ে। আর 2 দিন পর রোজ শশীর বাবার এমন হুমকি ধামকি শুনতে হয় ওর। প্রতিবারই দিদান মাথা নিচু করে তার সামনে বসে থাকে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। শশীর বাবার সামনে থেকে উঠে যেতেই দিদানের সামনে এসে দাঁড়ালো শশী। তারপর বলল, বাবার সাথে কি কথা বলছিলে? আমি বুঝি না, মেয়ে আমি তার। সে আমার সাথে কথা না বলে তোমার সাথে কি কথা বলে? কি আর বলবে, যাওয়ার জন্য তারা দিচ্ছিল, চাপা রাগী কণ্ঠে বলল দিদান। শশী তখন বলল, তো কি আশা করেছিলে? তোমাকে জামাই আদর করে বছরের পর বছর বসায় রাখবে? এত কিছুর পরেও যে থাকা খাওয়া দিচ্ছে, এটাই অনেক নয় কি? বিয়ের জন্য তাড়াহুড়ো করেছিল কে, আমি না তুমি? দোষ সম্পূর্ণ আমাকে দিচ্ছ। আজ তোমার জন্য এমন অপমানিত সারাক্ষণ আমাকে হতে হচ্ছে। তোমাকে বিয়ে না করলে আমায় নিজের ঘর ছাড়া হতে হতো না। শশী ঠাস করে দিদানের গালে থাপ্পড় মেরে বলল, আমার বাড়ি আসছিস, আমাকেই গলার জোর দেখাচ্ছিস? অনেক হয়েছে, আর না। ভুল মানুষ একবারই করে। রাগে দিদানের ফর্সা মুখটা লাল টুকটুকে হয়ে উঠল। দিদান হাতটা মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। সৃষ্টিকর্তার পরিকল্পনা বোঝা মুশকিল। পূর্ণতা আয়রার বিয়েতে না যাওয়ায় কত বাহানা, কত কিছু না করলো, কিন্তু ভাগ্য ওকে টেনে আবারও রাজশাহীতে নিয়ে এলো। মায়ার ফুফাতো ভাইয়ের সাথেই আয়রার বিয়ে ঠিক হয়েছে। সেই বিয়েতে মায়া এবং ওর স্বামী দুজনেই যাবে। এই জন্য পূর্ণতাকেও ওদের সাথে সামিল হতে হলো। মায়েরা এখনো জানে না পূর্ণতার পরিচিত আয়রারা।
পূর্ণতার বর কনের ছবি দেখেছে ট্রেনে উঠেই। মায়ার বাসায় যাবার পরের দিনই এই বিয়ের খবর পায় মায়া। মায়া বিয়ের ইনভাইট পেতেই পূর্ণতাকে বলে, তুই আমার সাথে এই বাসায় এসেছিস, এবার আমি যেখানে যাব 1 সপ্তাহ তুই আমার সাথেই থাকবি। পূর্ণতা ভেবেছিল ভালোই হয়েছে, এই সুযোগে শরণের থেকে মুক্তি পাওয়া যাবে। লোকটার সাথে এক বাসায় আসে ভাবতেই কেমন জানি লাগছিল। পূর্ণতা মায়া এবং ওর স্বামীর সাথে ট্রেনে উঠেছে। শরণ ওদের সাথেই আছে। রাজশাহীতে নেমে শরণ নিজের বাসায় ফিরে যাবে। ট্রেনে শরণের সাথে শেষ থাকা। পূর্ণতা নিজের মতো করে কাটাচ্ছিল সময়টা। শরণ ছিটে নেই, ট্রেনে উঠে ব্যাগটা রেখে উঠে গেছে, আর আসে নাই। পূর্ণতা অবশ্যই এতে ভালো লাগছে। লোকটার সামনে থাকলে তার চোখের গভীর দৃষ্টিতে নিজেকে কুপকাত হতে হয়। যেই তীক্ষ্ণতার দৃষ্টি খুব আনিজি লাগে নিজের কাছে। কেউ হা করে তাকিয়ে থাকলে কি ভালো লাগে? পূর্ণতা চোখটা বন্ধ করে কানে হেডফোন লাগিয়ে বসে আছে। জানালা দিয়ে শো শো করে বাতাস বইছে। মায়া নিজের স্বামীকে জিজ্ঞাসা করলো, শরণ ভাই কোথায় গেল? ওর কথা আর বলো না, ওই এমনি ট্রেনে উঠলে সিটে এসে ঘুমাবে, নয়তো বাকিটা সময় দরজায় দাঁড়িয়ে মুক্ত হাওয়া খাবে। কিন্তু দরজায় দাঁড়িয়ে থাকা তো রিস্ক। ওর অভ্যাস আছে, ভীষণ সাহসী। পূর্ণতা চোখটা বন্ধ করে ওভাবেই ঘুমিয়ে পড়ে। রাতের ট্রেনে উঠেছে ওরা। ঘুম ভাঙতেই দেখে শরণ সিটে হেলান দিয়ে এক দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। পূর্ণতা হতচকিয়ে যায় ওঠে। মাথা সোজা করে নিজেকে গুছিয়ে বসে। কাঁধ ব্যথা হয়ে গেছে। এমন মরার মতো ঘুমালো ও কি করে? পূর্ণতার চোখ মুখ ডোলে কান থেকে হেডফোনটা খুলে মায়ার ব্যাগে রেখে দেয়। মায়ের কাছে আসার পর থেকে মায়ের ফোন ওর কাছেই থাকে। পূর্ণতা ফোন রেখে আর চোখে চেয়ে দেখে শরণ এখনো নিষ্পলক চোখেই চেয়ে আছে। পূর্ণতা বিড়বিড় করে বলে, অসভ্য বিয়াদব কোথাকার, কেমন নির্লজ্জের মতো তাকিয়ে আছে, মন চাচ্ছে চোখ দুটো একেবারে গলিয়ে দিতে। শরণ পূর্ণতাকে বিড়বিড় করতে দেখে সিটে এলিয়ে রাখা মাথাটা ঝুঁকিয়ে এগিয়ে আনলো পূর্ণতার দিকে, আর কান খাড়া করে শোনার চেষ্টা করে বলো, কিছু কি বললে? পূর্ণতা খুশে উঠে অন্যদিকে তাকালো। মায়েরা দুজনেই ঘুমিয়ে গেছে। পূর্ণতা উঠে দাঁড়ালো, ওয়াশরুমে যেতে হবে। ঘুম ভাঙতেই চাইছে না, ওর চোখে মুখে পানির ছিটা দেওয়া প্রয়োজন। পূর্ণতা উঠে বাইরে যেতে হতেই শরণ ওর পিছু নিল। পূর্ণতা কোমরে হাত দিয়ে বলে, কোথায় যাচ্ছেন আপনি? একটু হাওয়া খেয়ে আসি। তোমার পিছু নিচ্ছি না, ভয় পেও না। পূর্ণতা দাঁতে দাঁত চেপে চলে গেল। শরণ বাঁকা হেসে চলে গেল। পূর্ণতা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো কেউ নেই, ঘুটঘুটে অন্ধকার। এখানে তো লাইট ছিল, অন্ধকার হলো কিভাবে? পূর্ণতা ভয়ে ভীত হয়ে গেল। অন্ধকারে পা টিপে সামনে এগোচ্ছে, এমন সময় কারোর ফিসফিসানির আওয়াজ পেল। পূর্ণতা ভয় পেয়ে গেল। কারা এখানে? একজন নয়, দুজনের আওয়াজ পাওয়া যাচ্ছে, ছেলে মেয়ের আওয়াজ। পূর্ণতা ভয়ের মাঝেও কি চলছে বুঝতে পারল না। এরা কি কাপল হবে? ছায়ার মধ্যে এদের দেখা যাচ্ছে। মেজাজ খারাপ হয়ে গেল পূর্ণতার। মেজাজ খিটখিটে করে হাঁটতে হাঁটতে পূর্ণতা নিজের কেবিনে ফেলে সামনে চলে গেল। দরজার কাছে চলে এসেছে পূর্ণতা। দেখলো শরণ দরজার সাথে ঘেঁষে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে। শীতল ঝড়ের মতো বাতাসে পূর্ণতা দাঁড়াতেই ওর ওড়না উঠতে লাগলো এলোমেলো ভাবে। পূর্ণতা শরণকে সিগারেট খেতে দেখে বলল, আপনি সিগারেট খাচ্ছেন? একজন শিক্ষক হয়ে এইসব করছেন? শরণ পূর্ণতার আওয়াজ পেয়েই চমকে উঠে হাত থেকে সিগারেটটা ফেলে দেয় এবং অবাক বিস্ময়ে পূর্ণতার দিকে চেয়ে বলল, তুমি এখানে কি করছো? এই জায়গাটা আপনার নয় যে আমি আসতে পারবো না। আমি এটা কখন বললাম? প্রশ্নের টোন তো তেমনই ছিল। ভুল ভাবছো। আপনাকে নিয়ে কোনো ভাবনাই আমার মধ্যে নেই। ও রিয়েলি? তাহলে আমার হাতে সিগারেট দেখে তুমি জিজ্ঞাসা করলে কেন? আপনার হাতে দেখে নয়, আমি একজন শিক্ষকের হাতে সিগারেট আশা করিনি। ও, একই তো হলো। জি না, এক হয় না। কি ব্যাপার, মেজাজ এত খিটখিটে হয়ে আছে কেন? কার রাগ আমার উপরে ঝাড়ছো? আপনি কি এমন হন আমার যে অন্যের রাগ আপনার উপরে প্রয়োগ করব? আজব। কেউ হই না এখনো, কিন্তু হতে বেশি সময় লাগবে না। তুমি যদি রাজি হয়ে যাও, হতে কতক্ষণ? ভুল পথে হাঁটলে গন্তব্যে কখনো খুঁজে পাবেন না। সঠিক পথের সন্ধান করুন।
আমি ঠিক জায়গাতেই আছি, তুমি বুঝতে পারছো না। অযথা সময় নষ্ট করছেন। আয়রা অনেক ভালো মেয়ে ছিল, ওরও বিয়ে হয়ে যাচ্ছে। যে আমার না, তার বিয়ে হলে আমার কি? আমার তো তোমাকেই লাগবে। আচ্ছা, তুমি কেন আমার বৈধ চাওয়াকে পূর্ণতা দিতে চাচ্ছ না? পূর্ণতা, তোমার জীবনে কি কেউ আছে যার জন্য তুমি আমাকে রিজেক্ট করতেছো? পূর্ণতা চোখ মুখ লাল হয়ে এলো, পুরানো ঘা যেন আরো তাজা হয়ে উঠল। কেউ আছে নাকি বলতেই, ওর কি কেউ আছে? কে আছে আমার? কেউ নেই। আমার এই পৃথিবীটা শূন্য, শূন্যতা দিয়েই ঘেরা, যেখানে নেই কোনো ভালোবাসা, নেই কোনো আপনজন, আছে শুধু না পাওয়া আর যন্ত্রণা। তোমার নীরবতা আমাকে কোনো উত্তর দিচ্ছে না পূর্ণতা। নাম রেখেছো পূর্ণতা, কিন্তু আমার জীবনটাকে কেন অপূর্ণতায় ঘিরে রেখেছো? তোমার সম্মতিতে আমি আমার জীবনের সুন্দর একটা সংসারের স্বপ্ন দেখি, যেখানে থাকবে অপার ভালোবাসা, অসীম পূর্ণতা। আমাকে মেনে নাও পূর্ণতা, আমার ভালোবাসাটাকে পূর্ণতার স্বাদ পেতে দাও প্লিজ। আই রিয়েলি লাভ ইউ। পূর্ণতা তাচ্ছিল্য হেসে বলো, "হুম, আপনার জীবনের একটা সুন্দর গল্প হোক, যেখানে পূর্ণতাই ভালোবাসায় ভরপুর থাকবে, কিন্তু সেই পূর্ণতায় আমাকে চাইবেন না। তাহলে আপনি অপূর্ণতা আর বিষাদের যন্ত্রণা ছাড়া আর কিছুই পাবেন না। আমার নাম পূর্ণতা হলেও আমি জীবনে শুধু পেয়েছি অপূর্ণতা। এই জীবনের কোথাও কোনো পূর্ণতার গল্প নেই, আছে শূন্যতা, বিষাদের ছায়া। ভালো থাকতে চাইলে অপূর্ণতাকে ছেড়ে পূর্ণতাকে ডাকুন, আপনার জীবন সুন্দর হবে।" স্মরণ পূর্ণতার কথাগুলোকে খুব মনোযোগ সহকারে শুনছিল, থামতেই বলল, "আমার ভালোবাসার পূর্ণতা, তোমাকে ছাড়া হবে না পূর্ণতা। আমি তোমাকে জয় করে একটা পূর্ণ পরিবার গঠন করব। তুমি নামের মতোই আমার জীবনের পূর্ণতা হবে। ইটস মাই গ্যারান্টি। কনফিডেন্স ভালো, বাট ওভার কনফিডেন্স ভালো না। তোমার কথা শুনে আমার কি মনে হয়েছে জানো? তুমি জীবনে অনেক আঘাত পেয়েছো, বারবার হয়তো তোমাকে হৃদয় ভাঙা কষ্টের সাক্ষী হতে হয়েছে। এই জন্য তুমি আকাশে মেঘ দেখলেই ভয় পাও, কিন্তু আমাকে বিলিভ করে তুমি ঠকবে না। ভালোবাসায় তুমি কি পেয়েছো আমি জানি না, কিন্তু আমার কাছে তুমি এমন ভালোবাসা পাবে, যেটা পাওয়ার পর তোমার মনে হবে তুমি আমাকে এই যে কষ্ট দিচ্ছ, পাত্তা দিচ্ছ না, এই সবই ভুল ছিল। তখন এই জন্যেও তুমি আমার কাছে ক্ষমা চাইবে। পূর্ণতা, পাগলের পেছালে কান খুব কমই দেয়, এখানেও দেওয়ার কোনো মানেই হয় না। তাই ও চলে গেল নিজের সিটে। আশালতা বেগম এসেছিলেন পূর্ণতাকে আয়রার বিয়েতে নিয়ে যাওয়ার জন্য। পূর্ণতা তার কথার মান রাখেনি, কিন্তু এখন মায়ার সাথে সেই রাজশাহীতেই ওকে যেতে হচ্ছে, তাও আবার আয়রার শ্বশুর বাড়ি। মায়ার ফুফাতো ভাইয়ের কি মেয়ের অভাব পড়েছিল, আয়রাকেই কেন পাত্রী হতে হলো? পূর্ণতা দুশ্চিন্তায় মুখটা অন্ধকার করে বসে আছে। কি করবে ওর মাথা কাজ করছে না। খুব অসহায় লাগছে। ওখানে যাওয়ার পর, সবার সাথে দেখা হবার পর কি হবে, সেই চিন্তায় ও শান্ত থাকতে পারছে না। কিছুক্ষণ আগেই মিস্টার শরণের সাথে তর্ক করে পূর্ণতার সিটে এসে বসেছে। এরপর মায়ার ঘুম ভাঙতেই ও হোয়াটসঅ্যাপে ঢুকে বর কনের ছবি ওকে দেখিয়েছে। ছবি দেখে ওর তো চোখ ছানা পড়া হয়ে গেছে। শুকনো ঢোক গিলে বিস্মিত নয়নে তাকিয়েছিল ছবির দিকে। মায়াকে এখনো বলতে পারিনি ওটা ওর ননাসের মেয়ে। সম্পর্কে এখন নেই, কিন্তু সবাই তো ওর পরিচিত। তাদের বাসায় না গিয়ে এখানে উপস্থিত থাকবে, বিষয়টা খুব বাজে দেখায়। ও কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। মাঝ রাস্তা থেকে এখন ফিরে কিভাবে যাবে? পূর্ণতা হাঁসফাঁস করে উঠে দাঁড়ালো। মায়া ওর হাত ধরে বলল, কিরে, কি হয়েছে তোর? পূর্ণতা ফের বসে বলল, ভালো লাগছে না, আমি সামনের স্টেশনে নেমে ঢাকা ব্যাক করি রে। কি বলিস, মাথা ঠিক আছে তোর? এখন ফিরে যাবি মানে? পূর্ণতা কি বলে ম্যানেজ করবে দিশা খুঁজে পাচ্ছে না। অসহায় মুখ করে মায়ার দিকে তাকিয়ে আছে। মায়া এবং ওর হাজবেন্ড উঠে ওয়াশরুমের দিকে গেল। জায়গা ফাঁকা হতেই শরণ পূর্ণতাকে জিজ্ঞাসা করলো, এনি প্রবলেম? তোমাকে এত দুশ্চিন্তাগ্রস্ত লাগছে কেন? নো প্রবলেম। শরণ পূর্ণতার একঘেয়েমি কথাই বলো, বলো, হয়তোবা আমি তোমায় হেল্প করতে পারবো। আপনার থেকে কোনো হেল্প নেওয়ার প্রয়োজন নেই আমার। জেদ না দেখিয়ে বলো,
তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। সবসময় জেদ দেখিয়ে লাভ নেই, বরঞ্চ ক্ষতি। পূর্ণতা শরণের দিকে তাকিয়ে আছে, চোখে মুখে দ্বিধা প্রকাশ পাচ্ছে। দোটানায় ভুগছে পূর্ণতা। শরণও দ্বিধাগ্রস্ত চেহারা দেখে বলো, নিজের ভালো পাগলেও বোঝে, বলো বলো কি বলবো। থতমত খেয়ে গেল পূর্ণতা। তুমি যা বলতে পারছো না? তেমন কিছু না আসলে। আমি শুধু রাজশাহীতে যেতে চাচ্ছি না, যে কোনোভাবে ঢাকা ব্যাক করতে চাইছি। কেন, সমস্যা কি তোমার? আত্মীয়ের বাড়িও তো আছে, গিয়ে সেখানে ঘুরে এসো। পূর্ণতা রাগী চোখে তাকালো শরণের দিকে। শরণ ওর চোখে মুখে কঠিন রাগ দেখে অবাক হয়ে বলল, কি হলো, এত রাগ করছো কেন? ভুল কি বললাম আমি? না জেনে কথা বলবেন না, আমার কোনো আত্মীয় নেই রাজশাহী। শরণ চমকিত বিস্মিত কণ্ঠে বলল, মিথ্যা বলছো কেন? আমি তোমাকে যেই বাসায় দেখেছিলাম, ওটা কার বাসা? পূর্ণতা কিছু বলতে যাবে, মায়া আর ওর হাজবেন্ড এসে বসলো। পূর্ণতা চুপটি করে বসে আছে। শরণ বিড়বিড় করে নিচু স্বরে পূর্ণতাকে বলল, তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি, কিন্তু। পূর্ণতা অবাক কণ্ঠে বলল, কিন্তু? একটা শর্ত আছে, যদি তুমি রাজি থাকো, তোমাকে রাজশাহী যাওয়া থেকে বাঁচিয়ে দেব। ইম্পসিবল, আমি আপনার কোনো শর্তে রাজি না। আমি এতটাও গাধা না। ওকে, যেচে পড়ে সাহায্য করতে এসেছি তো, তাই অ্যাটিটিউড বেড়ে গেছে। তোমার প্রবলেম তুমিই সলভ করো, আমার কি। পূর্ণতা বড় বড় চোখ করে শরণের দিকে তাকিয়ে থেকে জানালার বাইরে দৃষ্টি নিবদ্ধ করলো। ও কল্পনা করলো বিয়ে বাড়িতে ওকে দেখে সবাই কতটা শকড হবে। আশালতা বেগম ওকে নিতে আসছিল, ও তাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে, তার কথার মান রাখেনি, এখন আবার সেখানেই যাচ্ছে। কতটা কষ্ট পাবেন তিনি। পূর্ণতা লজ্জায় তাদের সামনে মুখ দেখাবে কি করে? আয়রাই বা কি ভাববে ওকে? পূর্ণতা সবকিছু কল্পনা করে খুব ভয় লাগতে শুরু করলো ওর। যাবে না, কম কাহিনী করেনি সে, এখন কিভাবে সেইখানে যাবে? পূর্ণতা অসহায় মুখ করে জানালা থেকে দৃষ্টি ফিরিয়ে তাকালো শরণের দিকে। শরণ চোখটা বন্ধ করেই আছে, পূর্ণতা তার দিকেই তাকিয়ে আছে। আচমকায় শরণের চোখের পাতাটা খুলে তাকালো, দেখলো পূর্ণতা তার দিকেই তাকিয়ে আছে। শরণ ভুরু নাচিয়ে জিজ্ঞাসা করলো। পূর্ণতা মাথা নিচু করে ফেলল। এই অসহ্যকর মানুষটার থেকে হেল্প নিতে ইচ্ছে করছে না, কিন্তু তিনি ছাড়া আর কোনো উপায়ও তো এখন নেই। পূর্ণতা ইশারায় নিজের সব শর্ত রাজি এবং ওকে যেভাবেই হোক রাজশাহী থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে বলল। শরণ পূর্ণতার দিকে ঝুঁকে ফিসফিস করে দুষ্টুমি কণ্ঠে বলল, এত সহজে রাজি হয়ে গেলে আমার শর্তে? এখন যদি বিয়ের শর্ত দেই, কি করবে? পূর্ণতা শক্ত চোখে তাকালো শরণের দিকে। শরণের চোখে মুখে দুষ্টু হাসি খেলা করছে। শরণ চোখ বুজে মাথা নাড়িয়ে বলল, নিশ্চিন্তে থাকো, তোমাকে রাজশাহী একেবারে বিয়ে করে নতুন বউ বানিয়ে নিয়ে আসবো। এর আগে আর রাজশাহী শহরে তোমার চরণের ধুলো পড়বে না। পূর্ণতা রক্ত চক্ষু করে তাকালো শরণের দিকে, কটমট তার দৃষ্টি। দিদান দাঁড়িয়ে আছে একটা চায়ের দোকানে। বাসায় আজকে লঙ্কা কাণ্ড ঘটিয়ে বেরিয়ে এসেছে। এই মুহূর্তে কোথায় যাবে ও জানে না। শ্বশুর বাড়িতে যে কাণ্ড ঘটিয়ে এসেছে, তারা ওকে ঢুকতে দিবে বলে মনে হয় না। ওই বাসায় আর ঢুকতে পারবেও না, এটা নিশ্চিত। আজকে সকালের ঘটনা, ঘুম থেকে উঠেই দিদান দেখছে শশী আর একটা ছেলে বসে আছে, খুব ঘনিষ্ঠভাবেই বসে আছে। এটা দেখে দিদানের মেজাজটা খারাপ হয়ে যায়। লোকটার কথার তালে শশীর গায়ে হাত দিচ্ছে, আর শশী বেকুবের মতো লোকটার সাথে হেসে হেসে কথা বলছে। শশীর সামনে গিয়ে দিদান দাঁড়াতেই শশী নিজেকে লোকটার থেকে দূরে সরিয়ে নিয়ে বলে, দিদান, পরিচিত হও, আমার খালাতো ভাই, ইউএস থেকে কিছুদিন হলো দেশে এসেছে। অনেকদিন পর ওর সাথে দেখা হলো। দিদান চোখ মুখ কঠিন করে দাঁতে দাঁত চেপে বলো, আসসালামু আলাইকুম। লোকটা শশীর দিকে তাকিয়ে বলো, দোলা ভাই নাকি? শশী মাথা নাড়িয়ে সম্মতি দেয়। দিদান গম্ভীর মুখে রুমে চলে আসে। শশী রুমে আসতেই দিদান ওর হাত চেপে ধরে বলে, লোকটা বাজেভাবে তোমাকে স্পর্শ করছিল, তুমি তাও তার সাথে বসেছিলে কেন? দিদান, তুমি কিন্তু বাজে কথা বলছো আমার খালাতো ভাইকে নিয়ে। যে খারাপ, তাকে নিয়ে খারাপ কথা বলবো না তো কি বলবো?
আর একবার আমার খালাতো ভাইকে নিয়ে খারাপ কথা বললে ভালো হবে না বলে দিচ্ছি। কি করবে তুমি? শশী দিদানের গায়ে হাত তুলতে গেলে দিদানের মাথায় আগুন ধরে যায়। একে তো অপরাধ করেছে, আবার উঁচু গলায় কথা বলছে। দিদান এলো পাতাড়ি শশীকে মারতে লাগে। এই বাসায় আসার পর থেকেই শশী অনেক মার খেয়েছে। দিদানের কথার এদিক ওদিক হলেই হাত তুলেছে গায়ে। দিদান নিজেকে আর সামলাতে পারল না। মনের যত রাগ ক্ষোভ ছিল সব যেন বেরিয়ে আসতে লাগলো। শশীকে ভেতরে জমিয়ে রাখা সমস্ত রাগ নিয়ে মারতে লাগলো। শশী যতই গলাবাজি করুক না কেন, একজন পুরুষ মানুষের শক্তির সামনে ওর শক্তি কিছুই না। দিদানের ভয়ঙ্কর রূপ দেখেছে আজ শশী। স্তব্ধ শশী। অসুরের মতো মার খেয়ে শশী চিৎকার করে বাসা মাথায় তুলল। বাসার সবাই জড়ো হয়ে গেল দিদান আর শশীর রুমের সামনে। সবার সমাগম পেতেই দিদানের মারামারি থেমে গেল। শশী বিছানায় শুয়ে কাতরাচ্ছে। দিদান লজ্জিত চোখে সবার দিকে এক নজর চেয়ে আলমারি থেকে শার্টটা বের করে পরে বাসা থেকে বেরিয়ে আসে মাথা নিচু করে। কারোর সাথে কোনো কথা বলার মুখ নেই, আর না বলার ইচ্ছে আছে। পকেটে কোনো টাকা পয়সাও নেই দিদানের। দিদান রোদের মধ্যে হেঁটে চায়ের দোকানে দাঁড়িয়ে আছে, চোখে মুখে চিন্তার ছাপ। শশীর সাথে সংসার করার ইচ্ছে নষ্ট হয়ে গেছে। মায়ের অবাধ্য হয়ে দিদানকে সেকেন্ডে সেকেন্ডে পস্তাতে হচ্ছে। শশীর বাসায় আর ফিরতে চায় না ও। আজকে ও ওর মায়ের কাছে ফিরে যাবে, মায়ের পা ধরে বসে থাকবে। মায়ের মনটা কি ছেলের জন্য নরম হবে না? কতদিন কঠিন করে রাখবে? আজকে একবার শেষ চেষ্টা, মায়ের হৃদয় নরম করতে সে চেষ্টা করবেই। দিদান বাসার উদ্দেশ্যে রওনা হলো। টাকা হাতে নেই, তাই একটা ফ্রেন্ডকে কল করে বলল বিকাশে কিছু টাকা পাঠাতে। পূর্ণতা কৃতজ্ঞতার চোখে তাকিয়ে আছে স্মরণের দিকে। দুজনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কমলাপুর রেল স্টেশনে। রাজশাহী গিয়ে সবার প্রশ্নের মুখে পড়তে হয়নি। এখন তারা ওর কেউ হয় না, কিন্তু আশালতাকে মায়ের স্থান দিয়েছে। তাকে ও কষ্ট দিতে চায় না। যেখানে তার হাত ধরে যায়নি সেখানে যাওয়ার ইচ্ছে নেই। পূর্ণতা আর কোথাও যেতে চায় না, এখন সোজা বাসায় ফিরতে চায়। স্মরণ পূর্ণতাকে বলো, আমিও হ্যাপি তোমার উপকারে আসতে পেরে। পূর্ণতা এক চিলতে হাসি বিনিময় করলো। এভাবে হাসি দিও না, একেবারে বকে গিয়ে লাগে, ব্যথা করে তো। পূর্ণতা নিজের হাসি মাখা মুখটা গম্ভীর করে ফেলল। স্মরণ বলল, আমার শর্তের কথা মনে আছে তো? পূর্ণতা ভুলে গিয়েছিল এই ভয়ঙ্কর লোকটা আবার শর্ত রেখেছে। পূর্ণতা শঙ্কিত মুখে তাকালো স্মরণের দিকে। স্মরণ ভুরু নাচিয়ে চেয়ে আছে ওর দিকে। পূর্ণতা ভয়ে ভীত হয়ে উঠল ভেতরে ভেতরে। লোকটা কি শর্ত রাখে আল্লাহ মালুম। অসহায় মুখে তাকিয়ে আছে পূর্ণতা স্মরণের দিকে। স্মরণ পূর্ণতাকে বলো, কি হলো, ভুলে গেছো নাকি? পূর্ণতার দৃষ্টি সরিয়ে বলো, বলুন কি শর্ত? তোমার ভয় করছে না? ভয় কেন করবে? যথেষ্ট স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল পূর্ণতা। মনে মনে ঠিকই ভয়ে ভীত হচ্ছে। লোকটা যে পরিমাণে শয়তান, কি শর্ত এসে দাঁড় করাবে কে জানে। পূর্ণতা, তুমি আসলেই অনেক সাহসী। আমার মতো একজন প্রেমিক পুরুষকে তুমি ভয় পাচ্ছ না? আমার শর্ত যদি হয়, এখন কাজী অফিসে গিয়ে তোমার আমার নামে কবুল বলতে হবে, তখন তুমি কি করবে? পূর্ণতা কটমট দৃষ্টিতে তাকালো স্মরণের দিকে, তারপর বলল, আপনি এমনটা করবেন না। বাহ, দারুণ তো। তুমিও আমাকে জানো নাকি? আমি তো জানতাম তুমি আমাকে সহ্যই করতে পারো না। গায়ে পড়া লোকেদেরকে আমি পছন্দ করি না, কিন্তু আমি তো প্রেমে পড়ার মতো পুরুষ। তুমি ভালো করে খেয়ালই করছো না কেন বলো তো? রাজি হয়ে যাও। গতকাল আর এই নিরীহ মানুষটাকে একা রাখবে বলো? বউ ছাড়া আর কতকাল থাকবো বলো তো? জীবন যৌবন সব তো সিঙ্গেল করেই পার করলাম, শেষ কয়েকটা বছরও কি বউয়ের সঙ্গ ছাড়াই থাকবো? প্রেমের বয়সে তো আড়ালে ছিলে, বিয়ের বয়সে সামনে এসেছো। এবার অন্তত না ঘুরিয়ে রাজি হয়ে যাও। নাতি নাতনির মুখ না দেখেই না চলে যেতে হয়, ওপরে যেতে হবে। পূর্ণতা স্মরণের কথা শুনে খিলখিলিয়ে হেসে উঠল বাচ্চাদের মতো করে। স্মরণ পূর্ণতাকে খিলখিলিয়ে হাসতে দেখে মুগ্ধ হয়ে ওর হাসির দিকে তাকিয়ে রইল। ভালোই মেয়ে পটানোর কৌশল জানেন দেখছি, বাট ভুল জায়গায় চেষ্টা করছেন, তাই শূন্য হাতেই ফিরতে হবে।
ভালো আর জানলাম কোথায় তোমাকে, তোমাকে তো পটাতেই পারছি না। এবার বলুন তো, শর্তটা কি? আমার বাসায় ফিরতে হবে। চলো, কাজী অফিসে যাই। পূর্ণতা গালে হাত দিয়ে বলো, তারপর? তারপর আর কি, বিয়ে করে ফেলবো। পূর্ণতা স্টেশনে দাঁড়িয়ে দূরে থাকা কয়েকটা মেয়েকে দেখিয়ে বলো, প্রেমের ডায়লগ, ওই যে সুন্দরী মেয়ে দেখতে পারছেন না, তাদের গিয়ে বলেন, এক চান্সে রাজি হয়ে যাবে দেখবেন। আমিও তো এক সুন্দরী মেয়েকে বলছি, সে কেন রাজি হচ্ছে না? পূর্ণতা একটা দীর্ঘশ্বাস ফেলে বলো, যার হৃদয়ে অন্য কারোর বসবাস, সে কিভাবে আপনার মিষ্টি কথাই ভুলবে? স্মরণ পূর্ণতার কথায় কপাল কুঁচকে বলো, হোয়াট? নাথিং। মায়া ভাবির কাছ থেকে জেনেছি তোমার জীবনে কেউ নেই, তুমি সিঙ্গেল। ট্রেনের কথাই মনে হয়েছে তোমার হৃদয় ভাঙার কাহিনী আছে, কিন্তু তুমি তো সিঙ্গেল, এটাই সত্যি। ইউ আর রং মিস্টার। আমার শয়নের স্বপনে একজন আছে, যাকে আমি প্রচন্ড ভালোবাসি। স্মরণ বিস্মিত হয়ে বলল, ভালোবাসি বললে তার মানে এখনো ভালোবাসো? তোমাদের ব্রেকআপ হয়নি? পূর্ণতা আনমনেই বলতে লাগলো, না। জানেন, একটা সময় আপনার মতো তার পিছু পিছু আমি ঘুরতাম, তাকে বিয়ে করার জন্য নানান কারণ দাঁড় করিয়ে দিতাম। কত শত কাণ্ড করেছি জানেন? কোথায় সে? এত ভালোবাসো এখনো? তাহলে তাকে বিয়ে করনি কেন? পূর্ণতার চোখটা টলমল করে উঠল, চোখ ভর্তি অশ্রু নিয়ে তাকালো স্মরণের দিকে। স্মরণ এক দৃষ্টিতে পূর্ণতার দিকে তাকিয়ে আছে। স্মরণের বুকের ভেতরটা জ্বলছে। ভালোবাসার মানুষের মুখে আরেকজনকে ভালোবাসি বলার মতো বাজে মুহূর্ত আর দুটো হয় না। পূর্ণতাকে রাজশাহীতে দেখার পর থেকে একটা রাতও ঠিকমতো ঘুমাতে পারেনি। পূর্ণতাকে স্মরণ প্রচুর ভালোবেসে ফেলেছে। ও ঠিক করে নিয়েছে, পূর্ণতাকে না পেলে এই জীবনে আর বিয়েই করবে না ও। ওর নিজের একবার ভাবেনি পূর্ণতার জীবনে কেউ থাকতে পারে, কেউ এই মুহূর্তে কারোর হৃদয় এইভাবে আড়াআড়ি ভাবে বসে যেতে পারে। নিজেকে দিয়েই প্রমাণ পেয়েছে স্মরণ। আগে কোনো ফ্রেন্ড যখন এমন ভালোবাসার গল্প শোনাতো, এইসব পাগলামি উপাধিতে ভূষিত করত স্মরণ। আজ সেই স্মরণও কোনো মেয়েকে একবার দেখেই ভালোবেসে ফেলেছে। তাকে পাওয়ার জন্য নিজ শহর, জব, পরিবার, পরিজন সবাইকে ফেলে দূরে করে রেখেছে। আর আজ তার মুখে আরেকজনের ভালোবাসি এটা শুনতে হচ্ছে। স্মরণের সমস্ত দুষ্টুমি কোথায় যেন হাওয়ায় মিলিয়ে গেল। ও অনুভূতি শূন্য চোখে তাকিয়ে আছে পূর্ণতার দিকে। পূর্ণতা হঠাৎ করেই কেমন জানি করতে লাগলো। নিঃশ্বাস আটকে জোরে জোরে শ্বাস নিচ্ছে, টুকরে টুকরে কাঁদছে, চোখ দিয়ে জলের ধারা নামছে। এদিকে নিঃশ্বাস আটকে কেমন জানি করছে। স্মরণ চট করেই এমন পরিস্থিতি দেখে থমকে যায়। কি করবে দিশা খুঁজে পাচ্ছে না। পূর্ণতা কেমন জানি করছে। স্মরণ পূর্ণতাকে স্পর্শ করতেই ভয় পাচ্ছে। এইদিকে পূর্ণতা দাঁড়িয়ে থাকতেও পারছে না। উপায় না পেয়ে এক হাত পূর্ণতার হাত ধরে বলল, হঠাৎ কি হলো তোমার? পূর্ণতা অস্পষ্ট সুরে বলল, পানি চাইল। স্মরণ ওকে ধরে একটা দোকানের সামনে এনে দাঁড় করিয়ে পানির বোতল কিনে ওর হাতে দিল। পূর্ণতা পানি খেয়ে ঠুকরে কাঁদতে লাগলো। স্মরণ পূর্ণতাকে বেসামাল হয়ে কাঁদতে দেখে স্তম্ভিত হয়ে গেল। হঠাৎ কি হলো পূর্ণতার? এমন উন্মাদের মতো করে কাঁদছে কেন? এত কিসের কষ্ট তার? স্মরণ কিছুই বুঝতে পারছে না। কিন্তু পূর্ণতা, প্রত্যেকটা চোখের পানি ওর বুকে গিয়ে বিঁধছে, সহ্য করতে পারছে না স্মরণ। কার জন্য এই চোখের জল ফেলছে পূর্ণতা? কে সেই সৌভাগ্যবান যাকে মনে করে পূর্ণতা এত উন্মুক্ত হয়ে উঠল? কাউকে কেউ এতটা ভালোবাসতে পারে বুঝি? খুব হিংসে হলো স্মরণের এই কান্না আর এই ভালোবাসা যদি ওর জন্য থাকতো, ও নিজেকে ভাগ্যবান মনে করত। কিন্তু আফসোস, সেটা হবে না। আশালতা বেগম দরজা খুলতেই নিজের ছেলের শুকনো মুখটা ভেসে উঠল। দিদার মুখ নিচু করে দরজার সামনে দাঁড়িয়েছিল। দরজা খুলতেই কোনো দিকে দৃষ্টিপাত না করে সোজা মায়ের কাছে বসে পড়ল। দুই হাত পায়ে মায়ের পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও মা, আর আমার থেকে মুখ ফিরিয়ে রেখো না মা। আশালতা বেগম স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে।
অনেক ভুল করেছি তোমার কথার অবাধ্য হয়ে। আজ আমি তার মাসুল গুনছি প্রতিটা মুহূর্তে। আর সহ্য করতে পারছি না মা। তোমার ছায়া তলে আমায় আশ্রয় দাও মা। আর কখনো তোমার অবাধ্য হব না। আমাকে বাসা থেকে তাড়িয়ে দিও না মা। আমার যাবার মতো আর কোনো জায়গা নেই। আশালতা বেগম বসে আছে সোফায়। তার সামনেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দিদান। আশালতা বেগম দিদানকে বসার ঘরে ডেকে চুপটি করে বসে আছে। আর দিদান মাথা নিচু করে মায়ের সামনে দাঁড়িয়ে আছে। মুখে কারোরই কোনো কথা নেই। দিদান আর চোখে মায়ের দিকে তাকাচ্ছে। আশালতা বেগম একটা দীর্ঘ শ্বাস ফেললেন। শ্বশুরবাড়িতে তো ভালোই আরামায়েশে থাকতেছিলে, তাহলে হঠাৎ ফেরত আসলে কেন? দিদান চকিত হয়ে তাকালো মায়ের দিকে। মা জানলো কি করে আমি শ্বশুরবাড়িতে থেকেছি? দিদান শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলতে লাগলো, তুমি জানলে কি করে আমি শশীদের বাড়িতে থেকেছি? আমার খোঁজ নিয়ে জানার সময় নেই। পাড়া প্রতিবেশীর আলোচনার প্রধান ব্যক্তি হচ্ছ তুমি, তাই জানতে পেরেছি। আমাকে ক্ষমা করে দাও আম্মু, নিচু স্বরে বলল দিদান। কোন ভুলের ক্ষমা চাচ্ছ তুমি? একটা মেয়ের জীবন নষ্ট করা, নাকি ঠকানোর ক্ষমা, নাকি একটা মায়ের বিশ্বাস ভাঙার ক্ষমা, নাকি ঘরে বউ থাকতে আরেক মেয়ের সাথে দীর্ঘদিন সম্পর্কে রেখে তাকে লুকিয়ে বিয়ে করার ক্ষমা? আমি তোমাকে কোন ভুলের ক্ষমা করব বলো তো? দিদার নিচু হয়ে আবারও মায়ের পা ধরতে চাইল। আশালতা বেগম পাটা সরিয়ে বলল, আমার পা ধরতে আসবে না, মুখে বলো যা বলার। আমি অনেক অপরাধ করেছি, কিন্তু তুমি তো মা। তুমি আমাকে ক্ষমা না করলে আমি কোথায় যাব বলো? কেন, তোমার কি যাবার জায়গার অভাব? কোটিপতির শ্বশুর বাড়ি পেয়েছো, সেখানে যাও। অসহায় মুখ করে তাকালো দিদান মায়ের দিকে। তারপর বলল, শশী এবং ওর পরিবারের অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে উঠেছি মা। ওখানে আমি আর ফিরে যেতে চাই না। মা হয়ে তো ফেঁসে গেছি, মন নরম হয়ে ওঠে, ক্ষমা করতে ইচ্ছে করে। তোমাকে বাসায় আমি জায়গা দেব ঠিকই, কিন্তু তোমার অপরাধে কোনো ক্ষমা তুমি পাবে না। যাও, ভেতরে যাও। দিদান মায়ের দিকে অসহায়ত্বের চোখে তাকিয়ে থাকে। তারপর একটা ব্যথিত নিঃশ্বাস ফেলে নিজের রুমে চলে যায়। রুমে ঢুকে খুব অবাক হয়, ওর জিনিস দিয়েই ভর্তি। নিজের চিরচেনা বিছানায় গা এলিয়ে দেয়। এরপর ঘুম ভাঙতেই দিদান পেটে খিদের জ্বালা অনুভব করে। খাবার খাওয়ার কথা বললেন আশালতা বেগম, কিছুই বললেন না। দিদান মাথা নিচু করে অন্যদিকে চলে যায়। দুপুর পেরিয়ে যাচ্ছে। দিদান সকালে খেয়েছিল, আর কোনো দানা পেটে পড়েনি, তাই এখন প্রচুর খিদে পেয়েছে ওর। ও নিজে বেড়ে খাবার খেয়ে বাইরে হাঁটাহাঁটি করতে যায়। মহল্লার সবাই ওর দিকে এমনভাবে তাকিয়েছিল যেন ও মানুষ না, কোনো জীবজন্তু। দিদান সবার উল্টো পাল্টা প্রশ্ন শুনে বিরক্ত হয়ে বাসায় ফিরে আসে। এদিকে রাতে দিদান ড্রয়িং রুমে টিভি দেখছিল বসে। মায়ের ডাকে তার রুমে যায়। আশালতা বেগম ছেলেকে কাছে ডেকে বলে, বসো। দিদান খাটের কোনায় বসে আশালতা বেগম আলমারি খুলে পূর্ণতাকে দেওয়া টাকাটা বের করে দেয়, যেটা পূর্ণতা চলে যাবার দিন আশালতার হাতে দিয়ে গিয়েছিল। দিদান পূর্ণতার জিনিস মায়ের হাতে দেখে চমকে ওঠে, বিস্মিত কণ্ঠে বলে, এসব তোমার কাছে কেন? পূর্ণতা কিছুই নেয়নি, সব আমাকে দিয়ে গেছে। নেয়নি কেন? এসবের জন্য কম ঝামেলা তো করেনি। এসব নেওয়ার বুদ্ধি আমি ওকে দিয়েছিলাম তোকে শায়েস্তা করতে। এসব তোমার প্ল্যান ছিল? হুম। এসব ফেরত দিয়ে বউ নিয়ে সংসার করে খা। অভাব এসে ধরা দিলে মানুষ চেনা যায়। তুই নিশ্চয় মানুষ চিনতে পেরেছিস। এখন এটা তোর প্রয়োজন, তাই ফিরিয়ে দিলাম। আমার এসব আর লাগবে না। আমি আবারও বিদেশে চলে যেতে চাই। তুমি আমাকে সেটাতে সাহায্য করো। আশালতা বেগম দিদানের হাতে টাকাটা দিয়ে বলো, যা ইচ্ছা কর, আমার সামনে থেকে যা এইসব নিয়ে। দিদান মায়ের মুখটা ফিরিয়ে নেওয়ার দেখে টাকা বিছানার উপরে রেখে রুম থেকে বেরিয়ে গেল। আশালতা বেগম টাকার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। 2 দিন পর আয়রার বিয়ের অনুষ্ঠান। আয়রাকে ওর বাবা মা নিজের বাড়িতে নিয়ে গেছে। মেয়ের বিয়ের অনুষ্ঠান নিজের বাড়িতেই করতে চায়। নাতনিকে নিজে কোলে পিঠে করে মানুষ করছে, ইচ্ছে ছিল নিজের বাড়ি থেকে বিদায় করতে, কিন্তু বাবা মায়েরও তো শখ আহ্লাদ আছে, তাই তিনি আর মানা করেননি।
পূর্ণতাকে ছাড়া খালি হাতে ফিরে তিনি ফাঁকা বাড়িতে একাই আছেন। এখন দিদান আর তিনি। দিদান মায়ের ঘৃণার দৃষ্টি আর সহ্য করতে পারছে না। এদিকে গতকাল থেকে শশীর অসংখ্য কল আসছে। শশীর যন্ত্রণায় দিদান ফোনটা অফ করে রাখছে। দিদান ছোপায় মাথা এলিয়ে বসে আছে। তখনই কলিং বেল বেজে উঠল। দিদান ওভাবেই বসে আছে। আশালতা বেগম বারবার কলিং বেল বাজার শব্দে বেরিয়ে দেখে দিদান চোখ বন্ধ করে বসে আছে। তখন দরজা খুলতেই শশী এবং সাথে পুলিশ দেখতে পায়। আশালতা বেগম চমকে ওঠে, তাদেরকে জিজ্ঞাসা করতে লাগে, কেন এসেছে? শশী বলে ওঠে, আপনার ছেলের নামে আমি নারী নির্যাতনের মামলা করেছি। ওই কাপুরুষকে আমি জেলে হাজতে পাঠিয়ে ছাড়ব। কত বড় সাহস! ও আমার গায়ে হাত তোলে, এখানে এসে আয়েশ করছে। রাগে শশী কাঁপছে। আশালতা বেগম কি বলবেন বুঝে উঠতে পারছেন না। স্তব্ধ হয়ে তাকিয়ে আছে শশীর দিকে। এদিকে দিদান শশীর আওয়াজ পেয়ে চোখে তাকিয়েছে। শশীর কথা শুনে রেগে বাসা থেকে দাঁড়িয়ে পড়েছে। 2 পা এগিয়ে আসতেই শশী নিজের কাঁধের হাতের মিল হয়ে যাওয়া আঘাত আশালতা বেগমকে দেখিয়ে বলে সমস্ত ঘটনা। সব শুনে আশালতা বেগম রাগে ক্ষোভে এগিয়ে এসে দিদানের গাল বরাবর ঠাস করে চড় মেরে বসে আর চিৎকার করে বলে, নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেও তাকেও তুমি নির্যাতন করেছো? বউ পিটিয়েছিস তুই, এই কুলাঙ্গার! আমার পেট থেকে বের হয়েছিস ভাবতেই যেন আমার মরে যেতে ইচ্ছে করছে। জন্ম নিতে কেন তোকে আমি গলা টিপে হত্যা করিনি? এই দিন দেখার জন্য কি আমি বেঁচে আছি? আল্লাহ, আমার মরণ কেন হয় না? দিদানকে এলো পাতাড়ি থাপ্পড় দিতে লাগলো আশালতা বেগম। এই ছেলের জন্য আর কত তাকে সাফার করতে হবে? আর এইসব নিতে পারছেন না তিনি। 2 হাতে মুখটা চেপে ধরে তিনি বসে গেলেন কাঁদতে। পুলিশ দিদানকে ধরে নিয়ে গেলেন। শশী পৈশাসিক আনন্দের সাথে চলে গেল। পূর্ণতা আর সরল পাশাপাশি বসে আছে। পূর্ণতা অনেক কষ্টে নিজেকে সামলে এখন বসে আছে। কান্না থামাতে পারলেও এখনো থেকে থেকে টুকরে উঠছে। সরল পূর্ণতাকে নিজের পকেট থেকে রুমালটা বের করে দিল। পূর্ণতা নিজের ওড়না দিয়েই চোখ মুখ মুছে বসে আছে। সরল নিজের রুমালটা বের করে পকেটে ঢুকিয়ে বলল, তোমার আশিক কোথায় বলো তো? কার বিরহে তোমার চোখে এত অশ্রু? কারোর বিরহে না। দেখো, তোমার ব্রেকআপ হয়েছে, আমি বুঝে গেছি। না হলে এত কাঁদতে না। খুব বেশি ভালোবাসতে, তাই না? মেয়েদের এই এক ভুল, এরা ভুল জায়গায় ভালোবাসা দেখায়। আর যারা এদেরকে ভালোবাসে তাদেরকে অবহেলা করে। শোনো, ভালো তাকেই বাসা উচিত যে তোমাকে ভালোবাসে। তুমি ভালোবেসে কি পেয়েছো? এক বুক যন্ত্রণা পেয়েছো, তার থেকে অবহেলা। আমাকে একটুবার সুযোগ দাও। দেখো, আমি ইমতিয়াজ শরণ কথা দিচ্ছি, তাকে তুমি ভুলে যাবে। এই কষ্ট, এই চোখের জল আর কখনোই তোমাকে ফেলতে হবে না। আমি তোমাকে এত ভালোবাসা দেব, তুমি ঠকবাজ আশিকের জন্য আর কখনোই কাঁদবে না। তার নামটা অবধিও তুমি ভুলে যাবে। শরণ কথা শেষ করে উঠতে পারল না। পূর্ণতা বাঘিনীর মতো করে ওর দিকে তাকালো আর ঠাস করে ওর গালে থাপ্পড় দিয়ে বলল, আমার ভালোবাসার মানুষটিকে নিয়ে আর একটা বাজে কথা বললে আমি আপনার জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। তাকে আপনি আমায় ভুলিয়ে দেবেন? কে আপনি? হ্যাঁ, আমি আমি কখনোই ভুলতে চাই না তাকে। সে আমার হৃদয়ে অনন্তকাল থাকবে। তাকে আমৃত্যু হৃদয়ে বন্দি করে রাখবো। তার স্মৃতি আমার ভালো থাকার কারণ।